জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ। মন্তিস্ক একটা কথা বলেছেন, মন্তিস্ক যেভাবে কথাটা বলেন সেটা হচ্ছে আপনি যত কম চিন্তা করবেন আপনার সাথে সহমত হওয়া লোকের সংখ্যা তত বেশি হবে। আপনি যত চিন্তা করবেন আপনার চিন্তার সাথে সাথে যে জিনিসটা হচ্ছে আপনার সহমত হওয়া লোকের সংখ্যা কিন্তু তত কমবে। কিন্তু আমরা ওই যে ফেসবুকের মতো যে সহমত হইতে চাই সেই ধরনের চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে আজকে এত মূল্যবান সময় আমাদের জীবনে, তো এই সময়টা আপনারা নিজের কাজে ব্যয় করেননি, ব্যয় করেছেন আমাদের সম্মিলিত একটা প্রয়াস এবং চেষ্টার কাছে। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং এই সময়টা এভাবে আমাদেরকে একসাথে হওয়ার যে সুযোগ আমরা হয়েছে সেটা আপনাদের জন্য অনেক বড়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটা গল্প বলি, সে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে বন্ধু চল ওইখানে একটা ইসলামী জলসা হবে, মিলাদ বা এই টাইপের একটা জিনিস হবে, ইসলামী আয়োজন হবে, চল আমরা যাই। তো আরেক বন্ধু বলতে না রে দোস্ত, আমার তো ওইদিকে একটা আলাদা একটা ইয়ে আছে, একটা জলসা আছে, একটা গান টান হবে, নাচ হবে, ওইখানে আমি। তো দুই বন্ধু দুদিকে চলে গেছে। তো যাওয়ার পরে দেখা গেল যে ওই বন্ধু যখন ওই ইসলামী জলসায় গেছে সে কি ভাবতেছে যে আচ্ছা আমি ইসলামী জলসা আসলাম, এখানে আল্লাহ খোদা রাসূলের কথা কথা হয়, কি জানি মজা হইতেছে ওই জায়গায়, ও কত মজা করতেছে দোস্ত, আর আমি এখানে বসে বসে এগুলো একটা কাজ হলো, আসলে কাজটা আমার ভুলিস। আর যে বন্ধু নাচ গান করতে গেছে, নাচ গান দেখতে গেছে, সে মনে করতেছে যে একটা কাজ করলাম, নাচানাচি কি আনতে আল্লাহ খোদার নাম নাই, কোনো কিছু নাই, ওইখানে যাওয়াই ভালো ছিল, কাজটা আসলে আমি ঠিক করি নাই, এই বলে সে অনুতপ্ততায় বলছে। তো দিন শেষে দেখা গেল কি, দিন শেষে দেখা গেল যে বন্ধু গান শুনতে গেছে তার মধ্যে তার মনোযোগটা ছিল যেখানে ইসলামী জলসা হচ্ছে সেখানে। আর যে বন্ধু ইসলামী জলসায় গেছে সেই বন্ধুর দেখা গেল যে তার পাপটা হয়েছে ওই যে যেখানে নৃত্য হচ্ছে, গান হচ্ছে, সেটা দেখার বিষয়। আপনারা কষ্ট করে এসেছেন, তা আমি আশা করব আপনাদের মনটা এখানেই থাকবে। আমাদের কথার পরে আমাদের প্রশ্ন হবে, আলোচনা হবে, নানা বিষয়ে কথা হবে। আমি বিখ্যাত একজন চিন্তাবিদের কথা দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। বিখ্যাত চিন্তাবিদ হ্যাবারমাস একটা কথা বলছেন। হ্যাবারমাস বলছেন যে বর্তমান যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের ক্ষেত্রে যখন আমরা কথা বলতে যাই তখন আমাদের জ্ঞান চর্চার প্রথম সমস্যাটা হচ্ছে কোনটা, কি কারণে আমাদের জ্ঞান চর্চার সমস্যা হচ্ছে। তো হ্যাবারমাসকে যখন এই প্রশ্নটা করা হয় তখন হ্যাবারমাস বলছে যে এটার প্রধান সমস্যা হচ্ছে আমাদের যে দর্শক শ্রোতা বা অডিয়েন্স যারা আপনারা আছেন। তো বলছে কেন? বলছে যে বর্তমান প্রজন্মটা একটা টেকনোলজিক্যাল ইন্টেন্ডেড বেস যে একটা অ্যামিউজমেন্ট বা এন্টারটেনমেন্ট, এটার উপরে আমরা নির্ভর করছি বেশি, রাদার দেন দ্য ক্লাসিক্যাল থট, ক্লাসিক্যাল যে এন্টারটেনমেন্টগুলো আছে সেগুলোর চেয়ে আমরা এই যে টেকনোলজিক্যাল বেস ফেসবুক, টুইটার, গান, তারপর ইউটিউব, এগুলোতে আমরা পছন্দটা বেশি করছি। আগের দিনে যেমন বই পড়া, প্রবন্ধ পাঠ করা, নানা রকমের কিছু করা, ঘুরতে যাওয়া, স্টাডি ট্যুর, এই জিনিসগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো কারণ আমরা একটা জিনিস ভাবি কি যে শিক্ষকের মর্যাদা তো এখন একেবারেই নেই, কারণ শিক্ষকের মর্যাদা এখন প্রয়োজন নেই, গুগলে তো সবই আছে। কারণ গুগলে যদি সব থাকে তাহলে শিক্ষকের তো কোনো প্রয়োজন নাই, তাই না? আপনি আমার কাছে কেন আসবেন? জানার জন্য আসবেন, তো জানা তো আমার মোবাইলে আছে, তো আমি কেন আসবো? কিন্তু কথাটা হচ্ছে দাদা, মোবাইলে বা আপনার গুগলে তো সবই আছে, কিন্তু মাথায় কি আছে? আপনি পড়ছেন, কিন্তু পড়লেই যে আপনি একটা জিনিস বুঝতে পারছেন, বিষয়টা কিন্তু আপনাদের আরেকটা কথা বিনয়ের সাথে আমি স্মরণ করে দিতে চাই। সেটা হচ্ছে আপনাদের বিনয়ের সাথে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা বিখ্যাত লোকের একটা কথা বলি, আপনারা সেই প্রাচীন যে চিন্তাবিদরা ছিলেন, আপনারা সেই সক্রেটিসের কথা বলতে পারেন, অথবা প্লেটোর সময়কার কথা বলতে পারেন, অথবা ওই সময়গুলোতে যখন মানে জ্ঞান চর্চার যেটা মাধ্যম ছিল সেই মাধ্যমটা কেমন ছিল। আপনারা যারা রিপাবলিক পড়েছেন, অ্যাপোলজি পড়েছেন সক্রেটিসের, তারপরে প্লেটোর লেখাজোখা পড়েছেন, ওগুলোর মধ্যে দেখবেন যে চিন্তাগুলো হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে, অর্থাৎ একটা প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের মাধ্যমে উত্তরটা দেওয়া হয়, আবার
আবার সেই উত্তরের জন্য প্রশ্ন করা হয়, তারপর উত্তর দেওয়া হয়। এই যে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা আমাদের চিন্তাকে, আমাদের জ্ঞানকে, প্রশ্নকে, জানার জায়গাটাকে, আমরা নিজেদের ভুলটাকে শুধরে নিতে পারি। তা আমরা যে এই জায়গায় আয়োজনটা করছি, সেই আয়োজনটা কিন্তু ঠিক এই ধরনের একটা জিনিস। আমি হয়তো বিষয়ভিত্তিক কিছু কথা বলবো, কিন্তু সেই কথাগুলো কিন্তু একেবারেই বেদবাক্য মনে করার কোনো কারণ নেই। অথবা আমার সাথে ওই যে বললাম প্রথমেই, যে আপনি যত চিন্তা করবেন ততই কিন্তু আপনি, যত কম চিন্তা করবেন সহমত হবেন তত বেশি। চিন্তাটা যত বেশি করবেন ততই আপনার প্রশ্ন আসবে, জানতে চাইবেন এবং একটা প্রশ্ন করবেন। ঠিক আছে? এখন আমাদের যে চিন্তার জায়গা, সেটা হচ্ছে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা এবং তার রাজনৈতিক দর্শনটাকে বলছেন। তিনি কেমন ভাবে জীবনকে দেখতেন, অথবা তিনি কিভাবে জীবনকে পরিচালনা করতেন। আমি প্রথমে একটা কথা দিয়ে শুরু করেছি যে এই স্বাধীনতা উত্তর বাংলাদেশ স্রষ্টার কাছ থেকে দুটো নিয়ামত পেয়েছে। আপনারা লেখার মধ্যে দেখেছেন। শিখতে পারেন যে একজন শ্রেষ্ঠ সাহিত্যিকের সাথে স্বাধীনতা উত্তরের কথা বলছে। আমি কিন্তু নজরুল, রবীন্দ্রনাথ বা এর আগে মীর মোশাররফ হোসেন বা এর আগের যে সময়কাল সেটা বলছি না। আমি এই সময়ে কেন এই দুইজন লোকের কথা আমি এত স্পষ্টভাবে লেখাটা শুরু করলাম, সেটা হচ্ছে লেখাগুলো লিখেছেন এবং তার যে সাহিত্যকর্ম হয়েছে, সেই সাহিত্যকর্ম সবই হয়েছে রাজনীতি এবং জীবন প্রবাহকে কেন্দ্র করে। যে সাহিত্যকর্ম, যে শিল্প রাজনীতির কথা বলবে না, সেই সাহিত্য কিন্তু হচ্ছে লুকায়িত সাহিত্য, একটা পলায়নপর সাহিত্য, নিজেকে আড়াল করার সাহিত্য। আপনারা যখন যে জিনিসটা আপনারা লিখবেন বা বলবেন, তার মানে আপনি একটা মতের পক্ষে বা বিপক্ষে যাচ্ছেন। তা আপনারা যখন মতের পক্ষে বিপক্ষে যখন আপনি যাচ্ছেন না, তখন মানে হচ্ছে আপনি সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, দেশ পরিবর্তন, মানুষের ভাবনার জগৎ, এই জিনিস নিয়ে আপনি কাজ করতে পারছেন না। সেজন্য আমি সমস্ত সাহিত্যিকদের মধ্যে থেকে স্বাধীনতা উত্তর যত সাহিত্যিক এসেছেন তার মধ্যে এক নম্বরে রাখছি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা নতুন দেশকে গড়ার যে স্বপ্ন এবং একটা রাষ্ট্রের প্রত্যেকটা পরতে পরতে যে সমস্যা, তার জীবনের যে ৪৫ বছরের জীবন, আমি সর্বশেষ আপনারা দেখেছেন লিখেছি যে তার ৪৫ বছরের এই ক্ষুদ্র জীবনে সীমা এবং অসীমের বৃত্তাবর্তের মধ্যে থেকে তিনি যেইভাবে জীবনকে উপলব্ধি করেছেন এবং সমস্যাকে সমাধানের মাধ্যমে দেশপ্রেমের আলো উদ্ভাসিত হয়েছেন, সেটা কিন্তু একেবারেই অনন্য, অসাধারণ। এখন একটা জিনিস দেখেন যে আমি বলেছি যে এডওয়ার্ড সাইদের কথা, যে এডওয়ার্ড সাইদ বলতেন যে শাসকের, এই যে আমি যে কারণে বললাম যে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যদি আপনি সত্য উচ্চারণ করতে পারেন, তাহলে সেটাই হবে আপনার প্রকৃত বুদ্ধিজীবীর দায়। কিন্তু সেই দায় থেকে বর্তমান আমাদের এই সময়কালে এসে, বিশেষ করে 2000 এবং 2010 পরবর্তী সময়ে বুদ্ধিজীবী, আমাদের সাংবাদিক সুধীমহল যেভাবে পিছিয়ে পড়েছেন, সেখানে সাইদকে বারবার করে কিন্তু আমাদের স্মরণ করতে হয়। একটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের প্রথমে আমি আমাদের যে রাষ্ট্রটা, দেশটা যে স্বাধীন হলো, যে স্বাধীনতার প্রেক্ষাপট, কিভাবে দেশের স্বাধীনতার ঘোষণাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, সেটা নিয়ে কিন্তু আমি প্রথমে আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আমি এর পরিপ্রেক্ষিতে আমি আমেরিকার স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেটা নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করেছি। যে আমাদের ওই সময় যে ব্রিটিশ কলোনিগুলো যে ছিল, সেই ব্রিটিশ কলোনিতে ট্যাক্স আরোপ করা হতো। তো ট্যাক্স আরোপ করার ফলে আমাদের রাষ্ট্র চালানোর জন্য বেশি বেশি পরিমাণ ট্যাক্স আরোপ করা হতো। তো আমেরিকার 13টা অঙ্গরাজ্য একসাথে হয়ে তারা বলল যে আমরা ট্যাক্স দিব, ঠিক আছে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে আমাদের রিপ্রেজেন্টেটিভ লাগবে, আমাদের প্রতিনিধি লাগবে। যদি আমাদের প্রতিনিধি না থাকে, তাহলে ব্রিটিশ পার্লামেন্টে আমরা এত টাকা দিব, পয়সা দিব, আমাদের জীবন প্রণালী, আমাদের জীবন কেমন, সেই নিয়ে কথা বলার লোক থাকবে না, তাহলে আমরা ট্যাক্স দিব না। বিদ্রোহের প্রথম কারণটা ছিল এটা। কিন্তু ব্রিটিশের কথা ছিল যে তোমরা আমাদের কলোনির মধ্যে থেকে আমরা রিপ্রেজেন্টেশন এনে ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে এত বড় জায়গায় এই জাতের মধ্যে আমরা তুলতে চাই না। এই কিন্তু তাদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয় এবং ওয়াশিংটনের নেতৃত্বে যে বিদ্রোহ হয়, এবং আমি সাল উল্লেখ করেছি, আপনারা দেখেছেন যে 1976 সালে এর আগে জেফারসনের নেতৃত্বে যেভাবে আমাদের ওই স্বাধীনতা ঘোষণা লেখা হয় এবং স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, 7 বছরের বেশি ব্যাপী তারা যুদ্ধ করেছিল। যুদ্ধ করে তারা দেশকে স্বাধীন করেছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক একই সময়ে একই রকম একটা প্রক্রিয়া বা একই ধরনের মতো কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছিলেন। আপনারা একটা জিনিস হয়তো ভাববেন যে জেফারসন, লেনিন এবং মাওয়ের পাশে আমি শহীদ প্রেসিডেন্ট, এই ছোট্ট দেশের একজন লোক, একটা ছোট্ট দেশের একজন শাসক, মাত্র 3.5 বছরের তার এই রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, তার মধ্যে 45 বছরের ক্ষুদ্র জীবন, কেন তাকে আমি বিখ্যাত লোকদের সাথে তুলনা করলাম?
সেটা কি শুধুমাত্র দলীয় জায়গা থেকে, নাকি আসলে এটার কোনো বেস সত্যিকার ভাবে আছে? সেই প্রশ্নগুলো আপনারা করবেন এবং সেই প্রশ্নগুলো করার মাধ্যমে আপনারা নিজেদের জানতে পারবেন। যেমন এখানে দেখেন আমি জেফারসনের কথা তুলনা করেছি। জেফারসনের কথা কেন বলেছি? দুটা জিনিস, রাষ্ট্রনায়ক কাকে বলা হয় এটা নিয়ে আপনাদের প্রথম চিন্তা করতে হবে যে কাকে আমরা রাষ্ট্রনায়ক বলবো। আপনারা দেখেন কার্ল মার্কস কিন্তু বিখ্যাত বই লিখেছেন ক্যাপিটাল। আমাদের সবসময় বলা হয় যে আমাদের যিশু এবং মুহাম্মদের পরে সারা পৃথিবীকে সবচেয়ে বেশি লোককে প্রভাবিত করতে পেরেছেন সেটা হচ্ছে কার্ল মার্কস। কিন্তু কার্ল মার্কসের দাস ক্যাপিটাল সেটা কিন্তু তার এই তত্ত্বের আলোকে বহু কিছু হয়েছে, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে মার্কসের কিন্তু কোনো ভূমিকা নেই। আপনি সুনির্দিষ্ট একটা তত্ত্ব এবং এই তত্ত্বের মাধ্যমে তার প্রায়োগিক দিক করে আপনি যখন একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন তখন সে আবার রাষ্ট্রনায়ক। সেখানে আমি জেফারসনের কথা উল্লেখ করেছি, আমি লেনিনের কথা উল্লেখ করেছি এবং তার সাথে আমি তিনজনের কথা উল্লেখ করেছি, আরেকজন হচ্ছে মাওয়ের কথা উল্লেখ করেছি। জেফারসনকে কেন আমি সেখানে রাখবো? জেফারসনকে এইখানে রাখবো যে স্বাধীনতার যে ঘোষণাপত্র জেফারসন লিখেছিলেন সেটার জন্য না। জেফারসন যে কাজটা করেছিলেন, ওয়াশিংটন 2 বার ক্ষমতায় ছিলেন, কিন্তু 2 বার ক্ষমতায় থেকে ওয়াশিংটন ভাবলেন যে আমেরিকার একটা রাষ্ট্র মানে একজন রাষ্ট্রপতি 2 বারের বেশি ক্ষমতায় থাকা উচিত না। তিনি আরেকটা জিনিসও ভাবতেন, সেটা হচ্ছে রাজনৈতিক একটা রাষ্ট্রপতি বা দেশের যে প্রধান হবেন তার কোনো দল থাকা উচিত না। তিনি দুটো জিনিস ভাবতেন, কারণ দল যখন থাকা হবে তখন দলের কিন্তু পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি থাকবে। আপনি যে পক্ষের শক্তি আপনি জয়লাভ করলেন তাহলে সেই রাষ্ট্রটাকে পরিচালনা করবে, সুবিধা ভোগ করবে, ফলভোগ করবে। কিন্তু ওয়াশিংটন বললেন যে এই কাজটা হইতে দেওয়া যাবে না, অর্থাৎ আমেরিকা আমাদের নতুন দেশে আমরা কোনো দল গঠন করব না। কিন্তু জেফারসন ভাবলেন যে আদতে রাষ্ট্রের রাজনীতি জিনিসটাই হচ্ছে ভিন্ন মত এবং ভিন্ন পথ। তিনি তখন ভাবলেন, সেই নিয়ে আমি পরে আলোচনা করব, পলিটিক্যালটা কি, কার্ল শ্মিটকে নিয়ে কথা বলবো। তো সেখানে উনি ভাবলেন যে আমি দল গঠন করব। তিনি দল গঠন করলেন এবং 2-3 টার্ম পরে সম্ভবত 1803 বা 1807 এর পরে 1827 পর্যন্ত তার দল কিন্তু ক্ষমতায় ছিল। কারণটা হচ্ছে ওই যে তিনি দল গঠনের কনসেপ্টটা মাথায় নিয়েছেন এবং দল গঠনের কনসেপ্টটা মাথায় নিয়ে দল গঠন করেছেন এবং ওয়াশিংটনের বাইরে গিয়ে তিনি চিন্তা করে নতুনভাবে রাষ্ট্র গঠনের চিন্তা করেছেন এবং সেখানে মত প্রকাশের স্বাধীনতা সহ সমস্ত স্বাধীনতা তিনি নিশ্চিত করেছেন। সেই কারণে আমি জেফারসনকে আমেরিকার অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় উচ্চ কিন্তু মানে লিঙ্কনের সাথেই তাকে কিন্তু কম্পেয়ার করি। আর আমি লেনিনের কথা কেন বলছি, মাওয়ের কথা কেন বলছি? লেনিন এবং মাও দুজন যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে তারা কিন্তু মার্কসের উত্তরসূরি ছিলেন, কার্ল মার্কসেরই তারা উত্তরসূরি। আপনাদের কাছে মনে হচ্ছে আমি বাম ঘরানার কিছু কথায় চলে আসছি কিনা, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে চিন্তার আদলটা আপনাদের কাছে দেখানোর জন্য রাষ্ট্রটা কেমন ভাবে এখন আমাদের চায়না টিকে আছে, রাশিয়া টিকে আছে, কোন প্রক্রিয়া টিকে আছে। কারণ লেনিন এবং মাও দুজনে মার্কসকে কিছুটা সরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ যে জায়গায় কাজ করতে গিয়ে মনে হয়েছে যে মার্কসের এই জায়গার মধ্যে আমি কিছুটা শুধরানো প্রয়োজন, সেখানে কিন্তু তিনি শুধরে নিয়েছিলেন এবং তার অর্থনীতির ক্ষেত্রে মার্কস যেভাবে চিন্তা করতেন সেই চিন্তাটাকে সরিয়ে নিয়ে কিন্তু তিনি আরেকটু ভাবে একটু লিবারেল ভাব নিয়ে তিনি কিন্তু কাজ শুরু করেছিলেন। তার পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সেদিকে ছিল। সেজন্য কিন্তু লেনিন একজন রাষ্ট্রনায়ক এবং মাওয়ের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু তাই। মাও কিন্তু পরবর্তীতে আরো বেশি অ্যাডাপ্ট করেছে এবং তার কিন্তু সংগ্রামটা ছিল দুটো জায়গার বিপক্ষে। একটা হচ্ছে যে ন্যাচারাল যে এনমিটি আছে তার রাষ্ট্রের মধ্যে, যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সাথে তার একটা সংঘর্ষ, এটা ছিল একটা কমন। আর একটা ছিল যে কলোনিয়াল যে রাষ্ট্র ব্যবস্থা এবং কলোনিয়াল রাষ্ট্র ব্যবস্থার বিপক্ষেও কিন্তু তিনি সংগ্রাম করেছেন, যেটাকে বলা হয় প্লোরাল এনমিটি। তো এই কারণে এই জিনিসগুলোর সাথে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এজন্য আনি যে একটা ভুল রাষ্ট্র দর্শনের যে ধর্ম নিরপেক্ষতাবাদ, তার পরিবর্তে আমি পরে যখন আলোচনা করবো আরেকটু ক্লিয়ার করবো এই জিনিসটা, তার পরিবর্তে তিনি নতুন ধরনের রাষ্ট্র দর্শন আমাদের উপহার দিয়েছিলেন। সেরা তার রাষ্ট্র দর্শনটার কথা আমি উল্লেখ করেছিলাম যে ধূসর এবং নির্জীব একটা ধর্মনিরপেক্ষতাবাদ, স্থান বিরোধী ধর্মনিরপেক্ষতাবাদ রাষ্ট্রের বিপক্ষে এবং সতেজ সবুজ জীবনের পক্ষে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জাতীয়তাবাদী রাষ্ট্র দর্শন। এবং সেই দর্শনের প্রায়োগিক দিক এবং মত প্রকাশের স্বাধীনতা সহ রাষ্ট্রের প্রত্যেকটা জায়গার পরতে পরতে তিনি যেভাবে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কারণেই তাকে রাষ্ট্রনায়ক বলা হয়। ঠিক আছে, রাষ্ট্রনায়কের জায়গা থেকে তিনি কিন্তু সেটা করতে পেরেছিলেন খুব কম সময়ের জন্য, তিনি পথটা দেখিয়ে দিয়ে দেখতে পেরেছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা,
এইবার জিনিসটা হচ্ছে, আমি আরেকটা কথা বলেছি যে স্বাধীনতার যখন ঘোষণা হয়, স্বাধীনতার ঘোষণাটার মাহাত্ম্যটা কেন এত বড়, এই একটা প্রশ্ন কিন্তু আসে যে কেন ওই সময় আসলে স্বাধীনতার ঘোষণাটা কি ধরনের ছিল। আমি এখানে আপনাদেরকে খুব মনোযোগী হতে বলবো যে এই জায়গাটা নিয়ে আমাদের চিন্তার এবং ভাবনার জায়গাটা অনেক বেশি। আমি বিখ্যাত চিন্তাবিদ কার্ল শ্মিটের কথা বলেছি। কার্ল শ্মিটের জন্ম খুব সম্ভবত 1885 সালে, 1885 বা এই ধরনের সময় কার্ল শ্মিটের জন্ম। 1888 সালে শ্মিটের জন্ম। সে ছিলেন জার্মান তাত্ত্বিক এবং চিন্তাবিদ। কার্ল শ্মিটের ডিসিশনিজম থিওরি, অর্থাৎ তিনি ছিলেন হিটলারের মোটামুটি বন্ধু ভাবাপন্ন। আপনারা ভাবতে পারেন যে হিটলারের কাছাকাছি বন্ধু ভাবাপন্ন একটা লোকের জন্য এত সম্মানের জায়গা দেওয়ার কারণ কি? কারণ আমি একটা কাজ ভুল করতে পারি, আমার কাজে কর্মে একটা ভুল হতে পারে। আমি আজকে সারাক্ষণ কথা বলবো, আমি 10টা কথার মধ্যে 2টা কথা 3টা কথা ভুলও থাকতে পারে, তার মানে তা না যে আমার বাকি 7টা কথা ঠিক না। তো শ্মিট একটা নতুন করে চিন্তা দেখিয়েছিলেন। কার্ল শ্মিট বলছেন যে রাষ্ট্র গঠনের আগে রাজনীতি হয়, অর্থাৎ একটা রাষ্ট্র যখন গঠিত হয় তার আগেই কিন্তু রাজনীতির সৃষ্টি হয়। রাজনীতি জিনিসটা কি? তিনি বলছেন যে পলিটিক্স ইজ দ্য এনিমিটি অর হস্টিলিটি, অর্থাৎ রাজনীতিটা হচ্ছে শত্রুতা থেকে হয়। এখন আপনারা বলতে পারেন যে শত্রুতাটা জিনিসটা কি? সেটা হচ্ছে মতের ভিন্নতা। আপনার যদি বিপক্ষ কোনো শক্তি না থাকে, ভিন্ন মত যদি না থাকে, তাহলে কিন্তু রাজনীতির সৃষ্টি হবে না। যেমন আপনি একটা রাষ্ট্র গঠন করতে চান, সেটা কিন্তু আপনারা কনসেনসাসে পৌঁছতে হবে তো কিছু লোক, যে আমরা এই কথা আমরা একসাথে করছি। যেমন আপনার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করুন। বাংলাদেশে 1970-এর নির্বাচনে যখন পাকিস্তানের সরকার আমাদের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই নির্বাচন করলো, নির্বাচনে জয়লাভ করলো, ক্ষমতার পালাবদল হতে দিল না, এবং তার জন্যই কিন্তু আপনার দেশটা স্বাধীনতা যুদ্ধের দিকে গেল। তাহলে আপনি দেখেন কিছু সংখ্যক লোক একসাথে কিন্তু মিলিত হলো, তাদের চিন্তার থেকে মিলিত হলো, এবং সেই চিন্তা থেকে তারা ভাবলো যে আমরা কেমন করে আমরা করব। সুতরাং রাষ্ট্র গঠন আগের চিন্তা হচ্ছে রাজনীতি, এবং এই যে রাজনীতিকভাবে যে কিছু লোকজন একসাথে হলো, তার বিপক্ষ একটা শক্তি থাকবে। বিপক্ষ যদি কোনো শক্তি না থাকে, তাহলে কিন্তু রাজনীতির উৎপত্তি হবে না। এটা কার্ল শ্মিট বলছেন। এখন দেখেন আমাদের যখন, এবং তার এই একটা চিন্তা, মৌলিক চিন্তা, আরেকটা তার মৌলিক চিন্তা আছে। সেই চিন্তাটা হচ্ছে তার সভরেনিটির চিন্তা, অর্থাৎ সার্বভৌমত্ব জিনিসটা কি। সার্বভৌমত্ব জিনিসটাকে তিনি বলতে চাচ্ছেন যে আইনের মধ্য থেকে যে জীবন প্রণালী চলে, সেই জীবনটা হচ্ছে ন্যাচারাল লাইফ, ন্যাচারাল সময়। কিন্তু ন্যাচারাল সময়ের বাইরে গিয়ে যখন আপনার জীবন হবে, সেই জীবনটা হবে সভরেনিটি। অর্থাৎ সভরেন যে হবে সে সিদ্ধান্ত দিতে পারবে, এবং তার সিদ্ধান্তটা হবে সম্পূর্ণ মৌলিক সিদ্ধান্ত, সেটা আইনের মধ্যে থেকে না, আইনের বাহিরে থেকে। অর্থাৎ আইনের জীবন সেটা হচ্ছে স্বাভাবিক জীবন, এবং এই জীবন থেকে আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, এটা হচ্ছে এক জীবন। কিন্তু সভরেন যে হবে সে একটা ভিন্ন জীবনে থাকবে এবং ভিন্নভাবে সে সিদ্ধান্ত দেবে। অর্থাৎ আমি এখানে বলেছি যে সভরেন ইজ এ ডিসিশন মেকিং পাওয়ার স্পেশালি অন এক্সেপশনাল মোমেন্ট। অর্থাৎ এই যে এক্সেপশনাল মোমেন্টটা সে নির্ধারণ করতে পারবে যে সভরেন থাকবে। আপনারা দেখেন যখন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী আমাদেরকে এভাবে আক্রমণ করলো, যারা রাজনৈতিক শক্তি ছিল সেই রাজনৈতিক শক্তিগুলো তারা কোনো সিদ্ধান্তহীনতায় ভুগলো, কেউ পালিয়ে গেল, কেউ ধরা খাইলো, নানাভাবে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, নিজের কাপড় পয়সা সবাই চলে গেল। ঠিক এই সময়ে সভরেন পাওয়ার হিসাবে ওই যে আমি বলছি যে এক্সেপশন মোমেন্ট, কারণ রাষ্ট্র কিন্তু তখন নেই, রাষ্ট্রের কোনো আইন নেই, শাসন ব্যবস্থা নেই, কোনো কিছুই নেই, সেই অবস্থায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। এবং আপনারা জানেন যে রাষ্ট্র গঠনের জন্য কি থাকে, 4টি উপাদান থাকে, আমরা ছোটবেলায় পড়েছি। একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, একটা হলো জনসংখ্যা, আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব, আর 4 নম্বরটা হচ্ছে সরকার। তাহলে আপনি যখন রাষ্ট্রের ঘোষণা দিলেন তখন কিন্তু আপনার প্রশ্ন আসবে, তাহলে 3টা জিনিস হলো সার্বভৌমত্ব এবং সরকার, এই জিনিসটা কিন্তু আপনার থাকতে হবে, তাই না? তার মানে কি সরকার থাকতে হবে যদি আমি রাষ্ট্র ঘোষণা দিই। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
তখন কিন্তু প্রথম তিনি ঘোষণাটা দিলেন যে প্রভিন্সিয়াল হেড অফ দ্য গভর্নমেন্ট প্রেসিডেন্ট আই এম মেজর জিয়াউর রহমান hereby declare the independent Bangladesh provincial head of the government। কারণ রাষ্ট্রের সরকারকে, সরকার ছাড়া আপনি রাষ্ট্রের ঘোষণা দিতে পারছেন না, এবং সার্বভৌম ক্ষমতার জায়গায় সে কিন্তু নিজেই বিশেষ সময়ের জন্য কাশ্মীরের তত্ত্ব অনুযায়ী তিনি কিন্তু সার্বভৌম হিসাবে নিজেকে উপস্থাপনা করলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। এখানে কাশ্মীরের তার সাথে লিও স্ট্রস, আমি পরবর্তী বই বলেছি, অনেক নানা বিতর্ক হয়েছে। আগামবেন সহ অনেক চিন্তাবিদরা সভরেন্টি নিয়ে অনেক কথা বলছে, সেটা অন্যদিন কোনোদিন যদি সভরেন্টি নিয়ে কথা বলি, শুধু সভরেন্টি নিয়ে কথা বলি। কিন্তু আজকে আমাদের যে পড়ার জন্য, জানার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি বললাম। তাহলে যখন এর পরে আপনি দেখেন, যখন জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়া অথবা দায়িত্ব নেওয়া, সেই জিনিসটা 1975 সালে ঠিক একই ধরনের একটা ব্যাকড্রপ কিন্তু সৃষ্টি হয়েছে। এখন আপনি বলতে পারেন যে একজন স্বাধীনতার ঘোষণার জায়গা থেকে স্বাধীনতার ঘোষণা দিল, নিজেকে সভরেন হিসাবে ইস্টাবলিশ করলো। তাহলে দেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন রাজনৈতিক শক্তিগুলো আবার কিন্তু এসে মিলিত হলো, এবং এনএফুর আন্ডারে যে নির্বাচনটা হয়েছিল 1970 সালে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এবং সেখানে নির্বাচনের উদ্দেশ্য ছিল নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র ক্ষমতায় আসীন হবেন এবং তারা নতুন করে সংবিধান তৈরি করবেন, এবং সেই সংবিধান অনুযায়ী পাকিস্তান রাষ্ট্র কিন্তু চলবে। তো রাষ্ট্রটা তো বাংলাদেশ হয়ে গেল। তাহলে সংবিধান বা পার্লামেন্টে যখন তারা গেল, তখন পার্লামেন্টে কি ক্ষমতার বলে তারা গেল? সেখানে রাষ্ট্রীয় আইন কোথায় থাকলো? রাষ্ট্রই তো নতুন, আইন কোথায়? সেটা ওই যে আবার কাশ্মীরের ডিসিশন, যে তার যে সভরেন্টির যে থিওরি, সেটি আপনাকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ স্মিথ আবার বলছেন যে সভরেন্টি, সার্বভৌমত্ব, সেটা কিন্তু চেঞ্জ হতে পারে সময়ের পরিবর্তনে। আমার কাছে সভরেন্টি আছে, সময়ের পরিবর্তনে সেটা চেঞ্জ হতে পারে। আমি তত্ত্বের খাতিরে মেনে নিব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 9 মাসের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আরো অনেকেই নেতৃত্ব দিয়েছেন তার সাথে। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, তখন পার্লামেন্টে 1970-এর নির্বাচন অনুযায়ী তারা পার্লামেন্টে বসলেন এবং সংবিধান প্রণয়ন করলেন। অর্থাৎ সভরেন্টি ট্রান্সফার হয়ে গেল। কার কাছ থেকে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে সভরেন্টি ট্রান্সফার হলো যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে। আমি সেজন্য বলেছি যে জিয়াউর রহমান বৃত্তের মধ্যে থেকে এবং বৃত্তের বাহিরে থেকে, সীমা এবং অসীমের মাঝখানে উনি কিন্তু কাজ করেছেন। উনি যখন পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করেছেন, রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুন অনুযায়ী কিন্তু তিনি যুদ্ধ করেছেন, এবং বলেছি যে নাগরিক তার দায়িত্ব পালনের মাধ্যমে সঠিক দায়িত্ব পালনটাই কিন্তু দেশপ্রেম হয়, এবং তিনি তাই করেছেন। কিন্তু ওই যে পার্লামেন্ট যে গঠিত হলো, সেই পার্লামেন্টের মধ্যে আমরা যেটা চেয়েছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, আমাদের যেই দেশ স্বাধীনের যে 10ই এপ্রিলের যে সরকার, 17 এপ্রিল যেটা ঘোষিত হয়, সেটা কিন্তু ছিল এটাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সেটাকে আমাদের কনস্টিটিউশনে এসে দাঁড় করালো 4টা মূলনীতি। সেটা হচ্ছে কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, আর 4 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ। এখন কথাটা হচ্ছে, আমি এই জায়গায় বলেছি যে ধর্ম নিরপেক্ষতাবাদ সেটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক তাদের এজেন্ডা। এখন আপনি যে সংবিধান প্রণয়ন করলেন, সেই সংবিধানের মধ্যে যে আপনি ধর্ম নিরপেক্ষতাবাদ লিখলেন, সেটা আপনি কমন কনসেনসাসের মাধ্যমে দেশের সাধারণ মানুষ এটার পক্ষে কিনা সে কিন্তু আপনি বিচার করলেন না। আপনি 70-এর নির্বাচনে আপনি জয়লাভ করেছেন সত্য, কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতাসীন হওয়া, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, ওই সময়ের যে প্রধান রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, বাম, তারপরে ইউনিয়ন, লেফট লিনিং যে পলিটিক্সের যে অংশগুলা, এবং ডান রাজনৈতিক অনেক দল, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে আপনি এত একটা ব্রড মেজরিটি আপনি পেলেন। পেয়ে আপনি যে সংবিধান প্রণয়ন করলেন, সেখানে ধর্ম নিরপেক্ষতাবাদ দিলেন। আমি ধর্ম নিরপেক্ষতাবাদ এবং এই জিনিস নিয়ে স্থানিকভাবে আমি শুধু সংক্ষেপে এতটুকু বলবো, এই অঞ্চলের যে 1000 বছরের ঐতিহ্য, 1000 বছরের সৃষ্টি, এটার সাথে ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি যায় না। এটার সাথে যদি আমি সংক্ষেপে, যদি আমি 2-4 লাইনের মাধ্যমে যদি প্রমাণে যাই, তাহলে আমি এতটুকু বলবো। আপনাদের একটা বিখ্যাত বই আছে,
সেটা হচ্ছে লিখেছিলেন হচ্ছে দীপেশ চক্রবর্তী। বইটার নাম হচ্ছে প্রভিন্সিয়ালাইজ ইন ইউরোপ। এই বইয়ের মধ্যে দীপেশ চক্রবর্তী দেখাচ্ছেন যে উনি বলতে চেয়েছেন যে আমাদের যে এই অঞ্চলে এশিয়াতে পুঁজির বিকাশটা ইউরোপের মতো যে পুঁজির বিকাশ, সেই পুঁজির বিকাশটা কিন্তু হয়নি। তো বলছে যে পুঁজির বিকাশটা কেন হয়নি? পুঁজির বিকাশটা এই কারণে হয়নি যে স্থানিক যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি এবং কালচার, সেটা কিন্তু এটাকে বাধা দিয়েছে, যার কারণে পুঁজির বিকাশটা সরাসরি না হয়ে অংশত এটাকে গ্রহণ করেছে। উনি উদাহরণ হিসাবে নানা কিছু দিয়েছেন। উনি বলতে চেয়েছেন যেমন আপনাদের পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এসেছে। আমি আরো একটা থিওরি আছে, ম্যাক্স ওয়েবারের থিওরি। সে ম্যাক্স ওয়েবার বলছেন যে আপনার ইয়েতে কি যে বলে যে ক্যাপিটালিজমের থেকে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদের এক্সপানশনটা বেশি হয়েছে। উনি বলতে চেয়েছেন যে ক্যাপিটালিজমটা সৃষ্টি হয়েছে আপনার যে ক্রিশ্চিয়ানিটি, অর্থাৎ প্রোটেস্ট্যান্ট যে ক্রিশ্চিয়ানিটির যে ধর্মটা, ওই ধর্মের উৎপত্তিগত জায়গা থেকেই এটার বিকাশ হয়েছে। এটা ম্যাক্স ওয়েবার বলছে। আবার অন্য আরেকজন বলছেন না, এটা প্রোটেস্ট্যান্ট ধর্মমত না, ক্যাথলিক ধর্মমত যে ইতালিতে হয়েছিল, তার মাঝখান থেকে ওইটার মধ্যেই কিন্তু ছিল যে ক্যাপিটালিজমটা কেমন ভাবে উৎপত্তি করতে হবে বা বিকাশ করতে হবে। ধর্মনিরপেক্ষতাবাদ ইউরোপে হয়েছে, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটির বিপক্ষে। আপনারা এটা মনে রাখবেন, এটা কিন্তু আমাদের এই অঞ্চলে সৃষ্টি হয়নি। অর্থাৎ এই যে তত্ত্বটা, সেই তত্ত্বটা ক্রিশ্চিয়ানিটির বিপক্ষে ইউরোপে কিন্তু এটা প্রথম এস্টাবলিশ হয়, তারপরে এটা আস্তে আস্তে করে আমাদের এই অঞ্চলে আসে। এই নিয়ে আমি অন্য একদিন আপনাদের নিয়ে ডিটেলস কথা বলার যদি সুযোগ কখনো হয় আমি বলবো। আমি বলতে চাচ্ছি এই অঞ্চলের মানুষের যে হাজার বছরে গড়ে ওঠা শিল্প, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি, তার সাথে ধর্মনিরপেক্ষতাবাদ যায় না। কিন্তু আপনি সংবিধানে আমাকে চাপিয়ে দিলেন। এই সংবিধানে চাপিয়ে দেওয়ার ফলে আমাদের মননে এবং আমাদের যে চিন্তায় চেতনায় একটা বড় আঘাত আমরা পাই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন রাষ্ট্র পরিচালনায় গেলাম, রাষ্ট্র পরিচালনায় দেখা গেল সারা দেশে 72 থেকে 75 কি হয়েছে, আপনাদের সেই ইতিহাস আপনারা খুব ভালোভাবে অনেকেই জানেন। একটা রাষ্ট্রের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক যে ক্ষমতার দম্ভ সৃষ্টি হলো এবং এখানে আইন কানুন নিয়ম কোনো কিছুই কিন্তু আর থাকলো না। একটা রাষ্ট্র একেবারে ব্যর্থ রাষ্ট্রের দিকে ক্রমাগত পর্যবেসিত হলো। এই যে ক্রমাগত একটা রাষ্ট্র ব্যর্থতার দিকে পর্যবেসিত হয়, এই ব্যর্থতার দিকে পর্যবেসিত হওয়ার ফলে আমরা যে একটা বিপ্লব করেছিলাম 1971 সালে, দেশকে স্বাধীন করেছিলাম, কিন্তু সেই বিপ্লবটা কি হলো? ব্যর্থ হয়ে গেল। বিপ্লবটা কি হয়ে গেল? চুরি হয়ে গেল। আমরা যা চেয়েছিলাম শাসক সমাজ, সেটা কিন্তু আমাদের হাতে দিল না। এই জন্য আমি এই জায়গায় বলেছি যে বিপ্লবের যে সঠিক সুফল, সে থেকে জনগণ বঞ্চিত হয়। বিপ্লবটা হলো ঠিক, কিন্তু এটার ফল কিন্তু আমরা গ্রহণ করতে পারলাম না। এই যে বিপ্লবটা আমরা গ্রহণ করতে পারলাম না, ফলটা পেলাম না, এটাকে কি বলা হয়? বিপ্লবটা চুরি হয়ে যাওয়া। আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান, শ্রদ্ধার সাথে ওনার নাম বলছি, উনি বলছেন যে বেহাত বিপ্লব হয়ে যাওয়া। ওনার একটা বইও আছে, বেহাত বিপ্লব, অর্থাৎ বিপ্লবটা বেহাত হয়ে গেল। আর অ্যান্তনিও গ্রামশি সর্বপ্রথম এই কথাটা বলেছিলেন প্যাসিভ রেভলিউশনের মাধ্যমে, বেহাত বিপ্লব। অর্থাৎ যে বিপ্লবটা জনগণকে উদ্বুদ্ধ করে আমরা তাদেরকে টেনে নিয়ে গেলাম, সেই বিপ্লবটাকে শাসক সমাজ সেই বিপ্লবটাকে চুরি করে আমাদেরকে বঞ্চিত করলো, প্রকৃত শাসন থেকে আমরা বঞ্চিত হলাম। এটাকে তিনি বলেছেন রেভলিউশন উইদাউট এ রেভলিউশন, অর্থাৎ বিপ্লব হলো কিন্তু সেই বিপ্লবের ফল আমরা পাইনি, এবং সেজন্য একটা নবীন রাষ্ট্র অকার্যকরতার দিকে গেল। এটাই আমি বলেছি। এরপর আমি বলেছি যে চাণক্যের কথা বলেছি। এখন ওই সময়ে একটা রাষ্ট্র যখন আবার ব্যর্থতার দিকে গেল এবং এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শাসক সমাজ নিজেরাই কিন্তু নিজেদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। আপনারা জানেন যে 75-এর 3 তারিখে কি ঘটেছিল, সিপাহী বিপ্লবের আগ পর্যন্ত প্রত্যেকটা সময় তাদের নিজেদের মধ্যে কিন্তু কু এবং পাল্টা কু হয়েছে। সেখানে জিয়াউর রহমান, ওই আমি বলেছি যে বৃত্তের মধ্যে থেকে, শাসন ক্ষমতার মধ্যে থেকে, অর্থাৎ যেই রাষ্ট্রীয় আইন এবং নিয়ম কানুনের মধ্যে থেকেই কিন্তু রাষ্ট্রের সেনাবাহিনীতেই তিনি ছিলেন, তিনি কিন্তু এর সাথে অংশগ্রহণ করেন নাই।
এবং আমি তারপর বলেছি যে ক্রমান্বয়ে প্রক্রিয়াটা এমন অবস্থার দিকে গেল, আবার সার্বভৌম ক্ষমতা নিজের কাছে প্রয়োগ করার ছাড়া বিকল্প কোনো পথ কিন্তু সেখানে নেই। যেটাকে আমি বলেছি যে আর্ট অফ ওয়ার থেকে উদ্ধৃতি দিয়ে বলেছি যে এটা হচ্ছে উইনিং উইদাউট ওয়ার। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়েছেন, কোনো ব্লাডশিট হয়নি। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়েছেন, সারা দেশের ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সারা দেশের মধ্যে সবার মধ্যে কিন্তু পিপলস কনসাসনেস ওনার পক্ষে ছিল। কারণ একটা রাষ্ট্র অকার্যকরের দিকে যাচ্ছে। ওই যে কার্ল শ্মিট বলেছেন যে সার্বভৌমত্বর জায়গা, সেই সার্বভৌমত্বটা পুরোপুরি না হলে এখানে উনি আংশিক সার্বভৌমত্ব প্রয়োগের সুযোগ কিন্তু তার হাতে আসলো। এবং রাষ্ট্র ক্ষমতাকে অধিপতি শ্রেণীকে, তারপর আমি বলেছি যে অধিপতি শ্রেণী যেটা তৈরি হয়েছে, অ্যান্টনিও গ্রামসি যে কথাটা বলেছিলেন যে একটা অধিপতি শ্রেণী অর্থাৎ ক্ষমতাবান শ্রেণী, সেই ক্ষমতাবান শ্রেণীর বিরুদ্ধে যখন আপনি লড়তে যাবেন তখন আপনাকে কি করতে হবে? একটা পাল্টা ভাবাদর্শ তৈরি করতে হবে, আপনার একটা চিন্তা তৈরি করতে হবে। এই পাল্টা ভাবাদর্শের জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। সকল ধর্ম, সকল বর্ণ, সকল গোত্র, ধর্মের সকল মানুষকে ধর্মীয় স্বাধীনতা প্রয়োগের মাধ্যমে ধর্মনিরপেক্ষতাবাদ আমাদেরকে শিক্ষা দেয়। আপনারা যদি এখনো ডিকশনারিতে দেখেন, সেটা হচ্ছে সেকুলারিজম। কি সেকুলারিজম? বলছে যে ইহজাগতিক কোনো বিষয়ের সাথে ধর্মের কোনো সম্পর্ক রাখা যাবে না, সম্পর্কে রাখা যাবে না। কিন্তু জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শনে উনি বলছেন যে হাজার বছরে আমি যেই মানসিকতা নিয়ে গড়ে উঠেছি, যেই সংস্কৃতি নিয়ে গড়ে উঠেছি, আমার যে পরিবার, আমার যে সংসার, আমার দাদু, আমার 10 পুরুষ 20 পুরুষ যে চিন্তা এবং চেতনাকে ধারণ করেছে, লালন করেছে শিক্ষায়, সংস্কৃতিতে, সভ্যতায়, কিন্তু সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। সেটা রাষ্ট্রীয় জীবনে মনে রেখে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। পার্থক্যটা এখানে। উনি ধর্মনিরপেক্ষতাবাদ বলছে যে এর সাথে কোনো সম্পর্কে রাখা যাবে না, আর আমরা বলছি রাষ্ট্রীয় নিয়ম কানুন রীতিনীতি যাই করেন না কেন তাকে আপনাদেরকে মনে রাখতে হবে। এবং তারই ধারাবাহিকতা আমি যখন বক্তব্য শুরু করেছি, আমি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করেছি। এটা আমি ধর্মীয়ভাবে শিখেছি, আমি ছোটবেলা থেকে শিখেছি, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে। আর আমি যদি নাও বলি তাকেও কিন্তু জিয়াউর রহমান বলছেন যে সেখানে কোনো বাধা নেই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী রাষ্ট্র দর্শন, all are including and as well as all are excluding, সবকিছু এখানে আছে। আবার আপনি এখান থেকে যখন বিশ্লেষণ করবেন, নাই আমার যদি মন না চায়, আমার মন না চায় আমি ধর্মকর্ম পালন করব না, সেই স্বাধীনতাও কিন্তু এখানে আছে। আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা যে রাজনৈতিকভাবে আপনারা জড়িত, কেউ কি আপনাদেরকে জোর করে বলে যে আপনি নামাজ পড়তে হবে, কেউ কেউ বলে রোজা রাখতে হবে বা ধর্মীয় কোনো নিয়মের মধ্যে, সেটা কিন্তু আপনাকে বলছে না। তার মানে all are including and as well as all are excluding। কিন্তু আপনার স্বাধীনতা আপনার কিন্তু সেখানে আছে, আপনি স্বাধীনতা প্রয়োগ করতে পারবেন। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রের আইন এবং নিয়মের ক্ষেত্রে আমরা এই ধর্মীয় বিষয়টা, সব ধর্মের কথাই আমরা মনে রেখে আমরা কাজ করব। এইটাই হচ্ছে এই বেসিক পার্থক্য। তো এই স্থানের ক্ষেত্রে, এই স্থান এবং এই রাষ্ট্র যেখানে আপনার ধর্মনিরপেক্ষতাকে স্বীকার করে না, আপনি জোর করে সংবিধানে যদি সেটাকে দিয়ে দেন, সেটাই দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। এখানে জিয়াউর রহমান চিন্তার যে একটা মৌলিক জায়গা তিনি সৃষ্টি করেছেন। এবং এখানে বলেছেন যে, আমি গ্রামসির কথা আবার বলেছি, শ্রেষ্ঠ চিন্তাবিদ ইতালির অনেক বড় তাত্ত্বিক ছিলেন। তিনি বলেছেন যে শুধুমাত্র বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় না বা মানুষ নিয়ন্ত্রণে থাকে না, আপনার ভাবাদর্শ এবং সংস্কৃতির মাধ্যমেও মানুষ কিন্তু পরিচালিত হয়। তাহলে এই যে ভাবাদর্শ, সেটি হচ্ছে জাতীয়তাবাদী রাষ্ট্র দর্শন। এবং সেইভাবেই পিপল কনসাসনেসের মাধ্যমে আমাদেরকে রাষ্ট্রটা চালাতে হবে। সেটাই কিন্তু জিয়াউর রহমানের প্রকৃত রাষ্ট্র চিন্তার জায়গা। এই জিনিসটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এরপর যখন তিনি দেশ পরিচালনায় আসলেন, তখন তিনি দেখলেন যে, আমি এখানে বলেছি যে প্লেটো রিপাবলিকের কথা বলেছি, যে তিনি পুলিশ পরিচালনার জন্য প্লেটোর বিখ্যাত রিপাবলিক, আপনারা অনেকেই হয়তো পড়েছেন রিপাবলিকের মধ্যে প্লেটো বলতে চান যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য একজন দার্শনিক রাজা প্রয়োজন, যে কিনা রাষ্ট্র চালাবে। তো উনি বলছেন যে দার্শনিক রাজা কেন প্রয়োজন? কারণ রাষ্ট্রটা পরিচালনা করার জন্য আপনার এমন একজন জ্ঞানী মানুষের প্রয়োজন যে কিনা সর্ববিষয়ে জ্ঞান রাখে। কিন্তু আদতে একটা এই ধরনের সর্ববিষয়ে জ্ঞান রাখার মতো লোক সত্যিকার ভাবে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, প্রায় অসম্ভব।
এই জন্য প্লেটো পরবর্তীতে একটা বই লিখলেন, সেটার নাম হচ্ছে লজ, অর্থাৎ নিয়ম কানুন বা আইন কানুন। অর্থাৎ এইভাবে সর্ববিষয়ে গুণান্বিত সম্পূর্ণ রাজা আমাদের জন্য পাওয়া প্রায় অসম্ভব। তাহলে উনি পরবর্তীতে স্বীকার করে নিলেন যে আমি লজ বা আইন কানুনের মাধ্যমে আমি রাষ্ট্রটাকে চালাবো। তো আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজটা করতেন সেটা হচ্ছে নানা বিষয়ে জ্ঞান সম্পন্ন মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থপতি, বুদ্ধিজীবী, ভূমিবিদ, নানা শ্রেণীর লোক যারা আছে তাদেরকে উনি ব্যক্তিগতভাবে ডাকতেন এবং তাদের কাছ থেকে নানা বিষয়ে উনি জানতে চাইতেন। এবং এই নানা বিষয়ে জানতে চাওয়ার মাধ্যমে এটা কিন্তু নানা বিষয় যখন আপনি একসাথে করবেন, একটা সিদ্ধান্ত গ্রহণ। আপনারা দেখেছেন যখন ক্রিটিক্যাল কোনো রোগীর যখন ট্রিটমেন্ট হয় তখন দেখবেন আপনার একটা মেডিকেল বোর্ড বসে, বলে কি 5 জনের একটা মেডিকেল বোর্ড বসছে, 7 জনের মেডিকেল বোর্ড বসছে। কেন? কারণ পেশেন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল, তাকে ট্রিটমেন্ট করা দেওয়ার জন্য 7 জন মিলে কনসাসনেসের মাধ্যমে তারা ওষুধগুলা ফিক্স করবে। যেমন আপনি একটা ওষুধ দিলেন, সেই ওষুধটা ধরেন যে আপনার হচ্ছে মাথা ব্যথার ওষুধ, কিন্তু ডায়াবেটিস থাকার কারণে এই মাথা ব্যথার এই ওষুধটা আপনি দিতে পারছেন না। তখন যে ডায়াবেটিস স্পেশালিস্ট সে বলবে না এই ওষুধটা ডায়াবেটিসের জন্য সমস্যা, তাহলে কি করতে হবে? তাহলে অন্য একটা জিনিস আপনি দিতে হবে। জিয়াউর রহমান এই দার্শনিক জায়গা থেকে এই কাজটাই তিনি করতেন, সেটা হচ্ছে যে সর্ববিষয়ে জ্ঞান লাভের জন্য উনি নানা বিষয়ের মানুষের সাথে সমন্বয় করে একটা সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেন। আপনারা জ্ঞানের ক্ষেত্রে যেটাকে বলা হয় বলেন লিঙ্কিং, অর্থাৎ লিঙ্ক করা। যেমন আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলছি, ধরেন আমি যদি আমেরিকার ওই সময়ের ব্যাকড্রপটা যদি আমি না জানি, ইতিহাসের অংশটা, তাহলে কিন্তু আমার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলাটা, এই বিষয়ে ইতিহাসের অংশটা আমি পুরোপুরি স্পষ্ট করতে পারছি না। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলছি, ওই সময়ের অর্থনৈতিক প্রেক্ষাপটটা কি ছিল, আমি যদি ভালো অর্থনীতি বুঝি তাহলে কিন্তু আমি বুঝবো যে কোন প্রেক্ষাপটে হোবারকে রাষ্ট্র থেকে সরে যেতে হলো। আমেরিকার প্রেসিডেন্ট হোবার কেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওয়ার্ল্ড রিসেশনের পরে সে সরে গেল কেন? এটা কিন্তু আমি যদি অর্থনীতি ভালো বুঝি তাহলে ইতিহাসের যে জায়গাটা থেকে বুঝবো, আবার রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে বুঝবো। যে ইতিহাস বিষয়ে হাসান আহমেদ খুব ভালো জানে, সে যদি ওই রাষ্ট্রবিজ্ঞানের সাথে লিঙ্কিং করে, আবার সেখানে আবার ওই যে কি বলে অর্থনীতির সাথে লিঙ্কিং করে, তখন সে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে। আপনারা জিয়াউর রহমানকে যেভাবে দেখেন, যে স্বাভাবিক চোখে দেখেন যে একজন মানুষ 45 বছর বয়সে কিছুদিন ক্ষমতায় ছিল, আপনারা কি মনে করেন যে 12 বছর 14 বছর আমরা গভর্নমেন্টের বাইরে গিয়ে এত সংগ্রাম, এত চেষ্টা, এত কষ্ট, এত গুম খুন নির্যাতন, এত কিছু হচ্ছে, তারপর দলটা টিকে আছে? এটা কি আপনারা মনে করেন যে কোনো কারণ ছাড়াই টিকে আছে? এর মধ্যে আছে, আমি সর্বশেষের দিকে বলেছি, শহীদ জিয়ার মাহাত্ম্য। তিনি রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রচলন নীতি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যেভাবে চিন্তা করতেন, সেই চিন্তাগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে ফ্লারিশ হচ্ছে না। উনি একটা কাজ করতেন, কিন্তু কাজটা কোন প্রেক্ষাপটে করতেন, আসলে জিনিসগুলো কি ছিল, সেভাবে কিন্তু আমরা ভাবার চেষ্টা করছি। আমার দেখা মতে বা জানা মতে একেবারে অনেক কম। যেভাবে করা দরকার ছিল, আমাদের সালাম ভাই বলেছেন উনি অনেক ভালো বুদ্ধি, অনেক জ্ঞান রাখেন, বলেছেন যে শুধু জিয়াউর রহমানকে ফলো করো, তাহলে আমাদের জিনিসগুলো আরো স্পষ্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো কিভাবে হয়। তো যেটা বলছিলাম, তো এইভাবে তিনি বিভিন্ন বিষয় নিয়ে পড়তেন। যখন তিনি কাজ করতে গেলেন, আপনারা জানেন যে লেনিন তার যেই বাহিনী গঠন করেছিলেন, যেটাকে বলা হয় বিপ্লবী বাহিনী, সেটার মধ্যে কিন্তু উনি যাদেরকে সৈনিক হিসাবে বা তাদের এজেন্ডা বাস্তবায়ন করা বলেন বা ওদের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বলেন, সেখানে কিন্তু একটা বাহিনীর প্রয়োজন, যাকে বলে আমরা কিন্তু এখন ক্যাডার বলতে বুঝি যে 2 রকমের ক্যাডার। একটা হলো রাজনীতি করি, দ্যাট মিন্স আমি একজন ক্যাডার, আমাকে ভিন্নভাবে উপস্থাপনা করা হয়, হ্যাঁ, এই একটা ক্যাডার। আরেকটা জিনিস ক্যাডার হলো প্রশাসনিক ক্যাডার, যেভাবে আমরা বলি। কিন্তু ক্যাডার শব্দটা কিন্তু একটা পজিটিভ শব্দ, ওই দিন রিজভি বলতেছিলেন কথাটা, অনেকের সাথে কথা বলছেন, এটা কিন্তু লেনিন সর্বপ্রথম শব্দটা নিয়েছেন, আমি যতদূর আমার জানার পরিধির মধ্যে। তিনি বলতে চাচ্ছেন যে এই ক্যাডার হবে দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে তৈরি। আপনি দেখেন জিয়াউর রহমান পুস্তিকার মাধ্যমে, প্রবন্ধ প্রকাশের মাধ্যমে কিন্তু বলেছেন যে কোনো চক্রান্তবাজ, দুর্নীতিবাদ এবং কাপুরুষ আছে না, কাপুরুষ আছে তো, ভয় পায় আছে তো, উনি বলছেন যে এই ধরনের লোকরা হবে না ব্যক্তি জীবনে যারা চরিত্রহীন, এবং তিনি বলেছেন যে যারা নেশা করে এরাও হবে না, এরা আমার দলের কোনো কর্মী না, আমি এদেরকে সেভাবে স্বীকৃতি দিব না।
তার মানে উনি এই জায়গায় রাষ্ট্র গঠনের জন্য যে একটা তরুণ সমাজ, আমরা যে সমাজটা আমরা গড়ে তুলতে চাই, সেই সমাজটাকে তিনি নিট এন্ড ক্লিন রাখতে চেয়েছিলেন। এবং তরুণদেরকে উনি নানাভাবে যে উৎসাহিত করেছেন, আপনারা পরবর্তী সময় এটা দেখতে পাবেন। এবার আপনি চিন্তা করেন যে এইভাবে আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে উনি একটা, যখন আপনার কি বলে যে তখন ছিল হলো বিচারপতি সায়েম যখন পাওয়ারটা উনি ছেড়ে দিতে বাধ্য হলো, বিচারপতি সায়েম কিন্তু সে আওয়ামী লীগ শাসনামলের ওই শাসন ব্যবস্থারই লোক ছিলেন। তো রাষ্ট্র আর চলছে না, ওরা রাষ্ট্রের মধ্যে চুরি বাটপারি, এই যে এখন দেখছেন না কি অবস্থা চলছে, এরকম একটা পরিস্থিতি কিন্তু তখন এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়। তো তখন উনি যে কাজটা করলেন সেটা হলো যে উনি ক্ষমতার মধ্যে গিয়ে তিনি ভাবলেন যে আমাকে নির্বাচনের মাধ্যমে কিন্তু জনগণের যে শাসন ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই উপলক্ষে আমি একটা এক্সাম্পল সেট করেছি, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডে যে নির্বাচন হয়, ইংল্যান্ডের নির্বাচনে তখন কিন্তু উইনস্টন চার্চিল ছিলেন ক্ষমতায়। তখন তাকে বলা হতো সেভিয়ার অফ দ্য নেশন, জাতির ত্রাণকর্তা। উনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইতিহাসের ছাত্র, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপরে বই লিখেছে সেজন্য। তো তিনি আমেরিকার যুদ্ধের সময়ে তিনি ব্রিটেনের জন্য এত বড় ভূমিকা রাখার পরে তাকে বলা হচ্ছে সেভিয়ার অফ দ্য নেশন। কিন্তু যখন সাধারণ নির্বাচন হয় তখন দেখা গেল যে তিনি ছিলেন কনজারভেটিভ পার্টি, তার এগেইনস্টে যে শ্রমিক দল ছিল লেবার পার্টি, সেই লেবার পার্টি নির্বাচনে জয়লাভ করে। এটার কারণটা কি ছিল? এটার কারণটা ছিল যুদ্ধোত্তর যে ব্রিটেনের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পর ফার্স্ট। সেকেন্ড কথা হলো ওই যে আমি বললাম যে ইতিহাসের, আপনি যখন রাষ্ট্রবিজ্ঞান পড়তে যাবেন ইতিহাসের জায়গাটা আপনাকে টর্চ দিয়ে আসতে হবে, একটু লাইট দিয়ে আসতে হবে। সেখানে আপনারা জানেন যে 1917 সালে রুশ বিপ্লবের পরে লেনিন 1924 সালে মৃত্যুর পরে স্টালিন যখন ক্ষমতায় আসে, লেনিন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো যে তিনি হাতে নিয়েছিলেন, সে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত যুদ্ধের মধ্যেও কিন্তু তারা সফলতার সাথে 5 বছরের পরিকল্পনা 3 বছরে তারা সফলতার সাথে কমপ্লিট করেছে। এই যে সমাজতান্ত্রিক অর্থনীতির যে একটা প্রভাব, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মূলত কিন্তু স্টালিনের যে রেড আর্মি, এই রেড আর্মির কাছেই কিন্তু শত্রুপক্ষ পরাজিত হয়, যার কারণে রাশিয়া কিন্তু সারা পৃথিবীতে একটা বিশাল একটা ভূমিকায় চলে আসে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে 1920 পরে 25 থেকে 35 পর্যন্ত যে ওয়ার্ল্ড ডিসিশন ছিল বিশ্বমন্দা, সেই বিশ্বমন্দার মধ্যে থেকেও কিন্তু রাশিয়া তার যেই মানে অর্থনৈতিক কাঠামো সারা পৃথিবীতে উত্তর তারা সফলভাবে এগিয়ে যায়। তো শ্রমিক দলের যে অর্থনৈতিক কাঠামো এটলির নেতৃত্বে যেটা ছিল, এই অর্থনৈতিক কাঠামোর সাথে রাশিয়ার যে অর্থনৈতিক কাঠামো, এটার কিছুটা মিল ছিল, তাদের কনস্টিটিউশনাল মিল, অর্থাৎ তাদের যে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় এইটার সাথে ওই যে রাশিয়া যে দেখাই দিছে জিনিসটা, এই কারণে রাশিয়া কিন্তু সারা পৃথিবীতে একটা বিশাল জাগরণ সৃষ্টি করে। যুদ্ধে তারা জয়লাভ করেছে, অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হয়েছে। তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু কোনো রকমে টিকে ছিল, তারা যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু তারা এত বেশি এক্সপানশন করেছে, সারা পৃথিবীতে টোটাল ইউরোপ কিন্তু ওরা রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে। এই কারণে যখন ব্রিটিশরা যখন ভোট দিতে যায়, তখন ব্রিটিশরা কিন্তু ভোট দিতে গিয়ে সেই ভোটটা কিন্তু তারা ওই শ্রমিক দলের ব্যালটে দিয়ে দেয়। কারণ হচ্ছে এটি হলো ওই সময়ের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই কারণে। এজন্য আমাদের এই ঠিক সেম ঘটনাটাই কিন্তু ঘটেছিল 1978 সালের নির্বাচনে। জিয়াউর রহমান যখন নির্বাচন করে, সেই নির্বাচনে যে নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, নতুন বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারে চুরি বাটপারি রাহাজানি এই সমস্ত বাইরে যে একটা রাষ্ট্র গঠন করতে চায়, একটা ব্যর্থ রাষ্ট্রকে যে আমরা যে নতুন রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চাই, এটাই ছিল ওই যে একটা নতুন যে একটা বিপ্লবিক যে একটা ধারণা, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শন, এই রাষ্ট্র দর্শনের উপর ভিত্তি করে ওই একলিকে যেভাবে ওই অর্থনৈতিক কাঠামোর জন্য এবং নতুন ব্রিটেন গড়ে তোলার জন্য ভোট দিয়েছিল, সেইভাবে কিন্তু বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে ভোট দেয়। আমরা অনেক সময় মনে করি যে রাষ্ট্র তাহলে যে লোক চার্চিল এত জনপ্রিয় পপুলার, একেবারে এখনো চার্চিল পপুলার, তুমি পপুলার হতে পারো, কথা ঠিক। যেমন ধরেন আমার কাছ থেকে আপনারা, আমি ভুলভাল যাই বলে আমার বয়ান শুনছেন, এখন যদি ধরেন যে একটা যুদ্ধ ভাব হয় অথবা মারামারি ভাব হয়, তাহলে কিন্তু সবচেয়ে শক্তিশালী যে লোকটা তার পিছনে যে আমি থাকি, কারণ আমার গায়ে কিন্তু শক্তি কম। আমি এক বিষয়ে ভালো জানতে পারি,
এক বিষয়ে ভালো বুঝতে পারি, কিন্তু সর্ববিষয়ে আমার ভালো বোঝার সুযোগ নাই। সুতরাং ওই সময়ের ভূমিকা, যখনকার ভূমিকা তখন ছিল, চার্চিল সেটা করেছে। কিন্তু নতুন যখন ব্রিটেন গড়ে তুলতে হবে, তখন কিন্তু তারা ইটলিকে তারা ভোট দিয়েছে এবং সে জয়লাভ করে। এবং বাংলাদেশও জিয়াউর রহমানের প্রতি সারা দেশের মানুষ এই কারণেই ঝুঁকে পড়েছিল, এবং ঝুঁকে পড়ার প্রধান কারণটাই ছিল তার এটা। আরেকটা জিনিস আপনারা দেখেন, তারপর যখন তিনি রাষ্ট্র গঠনের দিকে যখন গেলেন, আপনারা দেখেছেন এখানে আমি লিখেছি জিয়ার 19 দফা হচ্ছে পলিটিক্স অফ হোপ। আপনারা 19 দফা আমাদের সালাম ভাই বলে গেলেন যে 19 দফাটা হচ্ছে তার পলিটিক্স অফ হোপ। আমি এখানে বর্ণনা দিয়েছি যে একটা রাষ্ট্র ব্যবস্থাকে উনি কিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে সর্ব জায়গায় কিন্তু তিনি টাচ করেছিলেন, এবং সর্ব জায়গায় কিন্তু তিনি উন্নয়নের দিকে কিন্তু ছোঁয়া তার লেগেছিল। তার মধ্যে প্রধান 2-3টা জিনিস আমি যদি এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো গণমাধ্যমের স্বাধীনতা। এটা নিয়ে কিন্তু আমাদের অনেক কথা হচ্ছে। আপনারা অনেক জানেন যে সংবাদপত্র কিভাবে বন্ধ হয়ে গিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে বন্ধ হয়েছিল, কণ্ঠরোধ হয়েছিল। আপনারা 4th সংশোধনীতে দয়া করে আপনারা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনায় উদ্ভাসিত আছেন এবং ভাবেন, তাদের জন্য আমি অনুরোধ করব আপনারা একটা জিনিস পড়বেন, সেটা হলো 4th সংশোধনীতে কি আছে। আমার খুব দুঃখ লাগে যে কে যেন একদিন লিখেছিল, নিজাম না কে যেন লিখেও দিল 4th সংশোধনী বিষয়ে। 4th সংশোধনীতে যা আছে, আপনারা কনস্টিটিউশন, সারা পৃথিবীর কনস্টিটিউশনাল চেঞ্জের ক্ষেত্রে বলা হয় দিস ইজ দ্য ওয়ার্স্ট ইনটু দ্য বেস্ট কনস্টিটিউশনাল চেঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ খারাপের মধ্যে 1 নম্বরটা হচ্ছে এই কনস্টিটিউশনাল পরিবর্তন। যে সংবিধানকে চেঞ্জ করা হলো 1972 সালে, যে সংবিধান 75-এর 25শে জানুয়ারি যেটা চেঞ্জ করা হলো, ওই সংবিধান আর এই সংবিধান কিছুই না। ধরেন যে আমি কাপড় পরে আছি, এই কাপড়ের মধ্যে যদি আমি ব্লেজার খুলি, প্যান্ট খুলি, শার্ট খুলি, ঘড়ি খুলি, সব খুলি, প্যান্ট খুলি, এরপরে কোনো কিছু থাকলো কি না থাকলো এটা কি আপনাদের দেখার বিষয়? এটা কি পোশাক হয়? যেই সংবিধান আমরা 72 সালে ভালো মন্দ মিলিয়ে উপস্থাপন করেছি, 1975 সালের সংবিধানে এসে তার কোনো কিছুই নাই। এজন্য বলা হয় দিস ইজ দ্য ওয়ার্স্ট ইনটু দ্য বেস্ট কনস্টিটিউশনাল চেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে এটাকে বলা হয় সাংবিধানিক কুদেতা। সাংবিধানিক কুদেতা হলো, এই সাংবিধানিক কুদেতার মধ্যে কি হলো, আমি মোটা দাগে যদি বলি, একটা দল হলো, মানে ওই দলের একটা দল ছাড়া অন্য কোনো দল থাকলো না, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। প্রথম কথা হলো সমস্ত মানুষ ওই দলের সদস্য হইতে পারবে। কারা হইতে পারবে? সরকারি কর্মচারী হইতে পারবে, কারা হইতে পারবে? সেনাবাহিনী হইতে পারবে, কারা হইতে পারবে? সবাই হইতে পারবে। এখন সরকারি কর্মচারীরা যখন হইতে হয়, 2 জন হইলে বাকি 5 জন না হবে কেন? সে কি সরকারের বাইরে নাকি? সে সরকারি রাষ্ট্র ক্ষমতার রোশান হলে কেন সে পড়বে? এইভাবে মন্তেস্কু প্রণীত যে শাসন ব্যবস্থা ছিল একটা সারা পৃথিবীতে, আপনারা মন্তেস্কু শাসন ব্যবস্থা, সেপারেশন অফ পাওয়ার হয়তো আপনারা অনেকেই জানেন, সেটা হলো জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং আপনার যেই কি বলে পার্লামেন্ট, এই 3টার মধ্যে যে একটা ব্যালেন্স থাকবে, আমি ট্রিপল স্ট্যান্ড বলি। স্ট্যান্ডের একটা জিনিস যদি না থাকে দুটা পড়ে যাবে, সবগুলো থাকতে হবে। তো এখন এই যে জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং যে আপনার এক্সিকিউটিভের মধ্যে যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ওই সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে প্রথমে সংবিধানে পরিবর্তন করে শেষ করে দেওয়া হলো, তারপর আপনার প্রায়োগিক দিক দিয়েও কিন্তু শেষ করে দেওয়া হলো। সেখানে কি ছিল? সেখানে এরকম ছিল আপনার 4/3, অর্থাৎ 5/4 জনগণ, 5/4 সংসদ সদস্যরা সরকারকে পরিবর্তন করতে পারবে। 5/4 দল কিন্তু একটা, আপনারা মনে রাখবেন দল একটা, ওই দলের 5/4 সংসদ সদস্য যদি চায়, তাইলে সিটিং প্রাইম মিনিস্টার বা তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে চলে গেল। প্রাইম মিনিস্টার যে ছিল যে পার্লামেন্টারি ডেমোক্রেসি থেকে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসির দিকে গেল, সেটা করলো। তারপরে হচ্ছে আপনাদের প্রধান যে জিনিসটা উনি করলেন যে 4th সংশোধনীর মধ্যে আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে বিচারপতি, প্রধান বিচারপতির যে বাতিল করার ক্ষমতা, অপসারণ করার ক্ষমতা, সেটা চলে গেল রাষ্ট্রপতির হাতে। কিন্তু আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, 1972 সালের যে সংবিধান ছিল, সেই সংবিধান ছিল পার্লামেন্টারি ডেমোক্রেসির সংবিধান। অর্থাৎ এটা ছিল কনস্টিটিউশনাল সুপ্রিমেসির সংবিধান। এটার পার্থক্যটা কি? সেটা হচ্ছে কনস্টিটিউশনের মধ্যে যা আছে এর বাইরে কোনো কিছু যদি সরকার করে, তাহলে সরকার এখানে
এই 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 সংবিধানটার সুপ্রিমেসিটাই সবচেয়ে বেশি, অর্থাৎ সংবিধান যেটা বলবে সে অনুযায়ী রাষ্ট্র চলবে। আর যখন রাষ্ট্রপতি শাসিত সরকারে গেল তখন এটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হলো, সেটা হলো যে পার্লামেন্টারি ডেমোক্রেসির দিকে নিয়ে গেল, অর্থাৎ পার্লামেন্ট সদস্যরা যা বলবে সেখানে নিয়ম কানুনগুলো যেগুলো ছিল সেটা হলো সমস্ত জিনিসগুলো এক ব্যক্তির কাছে চলে গেল। এখন দুই সংবিধানের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে সংবিধানের মধ্যে সংবিধানের গার্ডিয়ান হবে কে? প্রধান বিচারপতি। আর সেই প্রধান বিচারপতিকে অপসারণের যে ক্ষমতা সেটা কিন্তু কনস্টিটিউশনের মাধ্যমেই হবে, কোনো ব্যক্তির মাধ্যমে হবে না। কিন্তু ওই পরিবর্তনের মাধ্যমে এটা কিন্তু ব্যক্তির কাছে প্রেসিডেন্ট, তৎকালীন সময়ের যে প্রেসিডেন্ট হলেন জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কাছে চলে গেল। প্রধান পার্থক্যটা হচ্ছে এটা। এখন আপনার পার্লামেন্টের যদি প্রধান বিচারপতি অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে চলে যায়, তার মানে হচ্ছে টোটাল ক্ষমতাটা এক ব্যক্তির কাছে চলে গেল। সেইখান থেকে সরে এসে জিয়াউর রহমান যেটা করলেন নির্বাচনের পরে, উনি পার্লামেন্টের মধ্যে উনি যেটা করলেন বিচারপতি অপসারণের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা করলেন উনি যে নিরপেক্ষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে। সেটা হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকদের কাছে সেই ক্ষমতা থাকবে। আমি সহজভাবে যদি বলি, আমি ডিটেলস ব্যাখ্যা যাচ্ছে না। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে জিয়াউর রহমান এসে যে কাজটা করলেন সেটা হচ্ছে সংবিধানকে সংবিধানের কাছে ফিরিয়ে দিলেন, রাষ্ট্রকে রাষ্ট্রের কাছে ফিরিয়ে দিলেন। আমাদের রাষ্ট্রের মধ্যে লেখা আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সংবিধানের কাছে সংবিধান, যে মন্তেস্কিউর যে সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য যে আমাদের যে ট্রিপল স্ট্যান্ড যে কথাটা আমি বললাম, সেই জায়গায় কিন্তু জিয়াউর রহমান দিয়ে দিলেন এবং তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করলেন। আপনারা জানেন যে কিছুদিন আগে ষোড়শ সংশোধনী নিয়ে যেটা বিচারপতি সিনহাকে অপসারণ করা হয়, বিচারপতি সিনহার কাছে ওনারা কিন্তু পার্লামেন্টে যেটা করেছিল সেটা হলো প্রধান বিচারপতির, অর্থাৎ বিচারপতিদের অপসারণ ক্ষমতাটা সেটা কিন্তু তারা পার্লামেন্টের কাছে নিয়ে যেতে চায়। সেই ষোড়শ সংশোধনীটা বিচারপতি সিনহা কিন্তু আটকে দিলেন এবং আপনারা জানেন যে মঞ্জিল মুর্শেদ উনি যে মামলাটা করছে, রিট পিটিশন দায়ের করলেন, এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ পার্লামেন্টের কোনো আইন, যেই আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেই আইনটাকে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। এটাকে আইনের ভাষায় বলা হয় জুডিশিয়াল রিভিউ। তো এই জুডিশিয়াল রিভিউর মধ্যে যখন গোচরীভূত করা হলো, মঞ্জিল মুর্শেদ যখন রিট পিটিশন দায়ের করলেন, সেখানে কিন্তু হাইকোর্ট ডিভিশন বলল যে সম্পদ সংশোধনী লিগাল না, বৈধ না। এটা এপিলেট ডিভিশনও তার এই রায়টাকে আপিল করলো। এই আপিল করার কারণেই কিন্তু সিনহাকে এবং তাকে বিদায় দেওয়া হয়। অর্থাৎ প্রধান বিচারপতি সহ বিচারপতি অপসারণের ক্ষমতা যদি সরকারের হাতে থাকে, এক ব্যক্তির কাছে থাকে, তাহলে কিন্তু চিরস্থায়ী ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়। এই কারণে কিন্তু তারা এটা করে। এবং জুডিশিয়াল রিভিউ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা, সেটা কিন্তু আবার প্রতিস্থাপিত হয়ে গেছে। সেখানে কিন্তু মাহবুবে আলম তখন নানাভাবে বললেন যে ষোড়শ সংশোধনী যদি বাতিলও হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আগের মতো করে প্রতিস্থাপিত হয় না। উনি বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু সংবিধানের মধ্যে আমি বারবার বলি, আমি আইন যতটুকু জানি, কোনো এক্সিস্টিং কোনো ম্যাটার যেটা দিনের পর দিন চলে আসছে কনভেনশনালভাবে সংবিধানের মধ্যে আছে, সেটা যদি বাতিল করা হয় আর ওই পার্লামেন্টের ওই বাতিলের ওই আদেশটা যদি আপনার মানে আইনের মাধ্যমে যদি জুডিশিয়াল রিভিউর মাধ্যমে বাতিল করে, তাহলে আগের যে এক্সিস্টিং জিনিসটা ছিল সেটাই কিন্তু আবার পুনর্বহাল হবে। এখানে ভ্যাকুয়াম হওয়ার কোনো কিছু নাই। ভ্যাকুয়াম হওয়ার কোনো কিছু নাই কেন? কারণ রাষ্ট্র তো ভ্যাকুয়াম থাকতে পারে না। রাষ্ট্র থাকলে সরকার থাকবে, ভ্যাকুয়াম থাকার সুযোগ নেই। একটা পদ্ধতির মধ্যে আপনাকে থাকতে হবে। কিন্তু এটাকে কিন্তু এখন সরকার এই অবস্থার মধ্যে আছে দিনের পর দিন। তাহলে এখন যদি একটা বিচারপতি অপসারণ হয় তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে? এটাকে ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যেতে হবে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাইতেন, তাহলে তো তার আগের যে পদ্ধতি সেটাই উনি রেখে দিতে পারতেন। কারণ উনি তো ক্ষমতায় আসেনি, সিটিং হয়ে গেছে। তো সিটিং হয়ে তো উনি চাইলে পারতেন যে যে ক্ষমতা আছে আমি রেখে দেবো, আগে যা আছে তাই, আমার রাষ্ট্রপতির হাতে ক্ষমতা, রাষ্ট্রপতির হাতেই থাকুক। কিন্তু তিনি বললেন না, যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যেই কিন্তু তিনি গেলেন। এখানেই শহীদ জিয়ার কিন্তু মাহাত্ম্য।
উনি যে পার্লামেন্ট গঠন করেছিলেন আপনারা জানেন, সেই পার্লামেন্টে নির্বাচন তিনি দুইবার তিনবার পিছিয়ে ছিলেন, কারণ সকল রাজনৈতিক দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবং সেই পার্লামেন্টকে বলা হতো রেইনবো পার্লামেন্ট। এই পার্লামেন্টের মধ্যে সকল মত এবং সকল পথের লোকজন কিন্তু ছিল এবং পার্লামেন্ট সদস্য হয়ে গিয়েছিল, ভোটের মাধ্যমে গিয়েছিল। তো যাই হোক, আপনারা তার সৈনিক জীবন দেখেছেন। তার সৈনিক জীবন আমি বলেছি, তার সৈনিক জীবন ঈর্ষণীয় সফলতায় ভরপুর ছিল। তার ব্যক্তি জীবন কেমন ছিল আমি বলেছি, যে আমার 4টা জিনিস আমাকে অনেকেই বলে যে আমি কেন জাতীয়তাবাদী রাষ্ট্র দর্শন বা এই দর্শনে উদ্বুদ্ধ হলাম। আমি বলেছি যে শহীদ জিয়ার যে সততা, নিখাত সততা, প্রথমেই বলেছি তার নিখাত সততা, তার অপরিসীম দেশপ্রেম, তার যে বৈচিত্র্যময় কার্মিকতা, আর তার হচ্ছে যে জাতীয়তাবাদী রাষ্ট্র দর্শন। এই 4টা জিনিস যে কোনো তরুণকে তখন দারুণভাবে প্রভাবিত করেছিল। আপনারা জানেন যে তরুণ ছেলেদেরকে উনি নানাভাবে উৎসাহিত করেছিলেন, কারণ তরুণদের আমরা যে হিজবুল বাহারের কথা আমাদের মোশাররফ স্যার কিছুদিন আগে লিখেছেন, এই নিয়ে ডিটেলস আপনারা জানেন, এই জিনিসগুলো খুব কমন। তা আমি বলছি যে আমাদেরকে তার জীবনটা কেমন ছিল আমি বলেছি, একেবারে প্রফিটিক জীবন তিনি লিড করতেন, যার কারণে সুরঞ্জিত সেনগুপ্ত খুব সম্ভবত তখন ন্যাপ থেকে তিনি প্রতিনিধি হয়ে সংসদে এসেছিলেন। তিনি ফার্স্ট পার্লামেন্টও কিন্তু একমাত্র এন্টি গভর্নমেন্টের 2 জন সদস্য ছিল তখন, প্রথম পার্লামেন্ট যখন সংবিধান গঠিত হয় তখন কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত একজন। তিনি কিন্তু বলেছিলেন যে হি হ্যাজ লেফট নাথিং ফর হিজ ফ্যামিলি, অর্থাৎ তিনি তার পরিবারের জন্য কিছুই রেখে যাননি। তো এমন একজন প্রফিটিক জীবন রাষ্ট্র পরিচালনা করেছেন। তো তার যে রাষ্ট্র দর্শন, যার চিন্তা, এই নিয়ে আমাদেরকে আরো অনেক গভীরভাবে ভাবতে হবে, আমাদের চিন্তা চেতনাকে আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে, আমাদেরকে বারবার স্মরণ করতে হবে যে উনি যে কাজগুলো করেছিলেন এই কাজগুলোকে আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না, আর যতটুকু বুঝি তা অনুধাবন করার চেষ্টা করি না, আর যতটুকু অনুধাবন করি তা কিন্তু মানার চেষ্টা করি না। আমরা যদি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শন এবং তার চিন্তার জায়গাগুলো যদি বারবার করে আমরা অধ্যয়ন করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে একজন জিয়াউর রহমানের প্রয়োজন রাষ্ট্রে কেন ছিল এবং কেন তার এই জাতীয়তাবাদী দল এত জুলুম, এত নির্যাতন, এত কষ্ট, এত যন্ত্রণা, এত পীড়া। এরপরে কি দেখছেন বিএনপির কোনো লোক আওয়ামী লীগের কাছে গেছে, অন্য কোথাও গেছে, মাথা মতো করতে কিন্তু শিখায় না জিয়াউর রহমান। তার জীবনে আপনি দেখেন, তার পররাষ্ট্রনীতিটা আপনি দেখেন যে কিভাবে আপনার যখন একটা আপনারা রাষ্ট্র ক্ষমতা 77-78 বা ওই সময়টা যখন আসে তখন কিন্তু রাশিয়ার অর্থনৈতিক অবস্থা কিন্তু আস্তে আস্তে ভেঙে যেতে থাকে এবং বাইপোলার যে পৃথিবী সেটা কিন্তু ইউনিপোলারের দিকে যায়। আমি কথাটা বলেছি, সেটা হলো আমেরিকার নেতৃত্বে, ব্রিটেনের নেতৃত্বের দিকে যায়। তখন কিন্তু তিনি রাষ্ট্রের যে পলিসিগুলো কিন্তু আস্তে আস্তে ট্রান্সফার করেছিলেন, শিফট করেছিলেন, আস্তে আস্তে কিন্তু ইন্টারনেট হয়েছিলেন সেদিকে। এবং ওইভাবে কিন্তু তিনি রাষ্ট্রটার মধ্যে যে পররাষ্ট্র নীতিটা কিন্তু তিনি জোগাড় করেছিলেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা এই অঞ্চলের মানুষ, আপনারা যারা ইতিহাসের ছাত্র আছেন, অনেকে আছেন, সঞ্জয়রা অনেক পড়াশোনা করে, আরো আপনারা যারা আছেন তারা জানেন যে হচ্ছে যে এই অঞ্চলের মানুষ তার শাসন ক্ষমতা সর্বপ্রথম ভোগ করতে পেরেছে এবং নিজেদেরকে নিজেরা পরিচালনা করতে পেরেছে কিন্তু জিয়াউর রহমানের সময়। এর আগে কিন্তু কখনোই পারে নাই। এর আগে যখন কলোনি ছিল 2 বছরের তখনও পারে নাই। পাকিস্তান আমলে তো ছিলই না, আপনারা সবাই জানেন। এর আগেরও যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা কিন্তু নানা অঞ্চল থেকে, যারা ইতিহাসে পড়েন, আমি ইতিহাস কম পড়াশোনা করি, তারা নানা অঞ্চল থেকে শাসকরা এসে কিন্তু এই অঞ্চলে শাসন করতো নানা এবং নানা রকমের পরিস্থিতি কিন্তু হতো। তো যার কারণে এই প্রথম রাষ্ট্র নিজেই নিজে চলতে পারে। আমি এনলাইনমেন্টের কথা বলি, রাষ্ট্রের যে একটা প্রশাসনিক এনলাইনমেন্ট, অর্থাৎ আলোকায়ন যেটাকে বলা হয়, যেটা ইউরোপে 17 শতাব্দীতে শুরু হয়েছিল। কান্ট লিখেছিলেন হোয়াট ইজ এনলাইনমেন্ট, আলোকায়ন কি, আলোকায়নের যে বিষয়টা, সেটা কিন্তু রাষ্ট্র কিন্তু আপনার প্রথমবারের মতো নিজের শাসন ব্যবস্থা নিজে কিভাবে পরিচালিত হবে, নিজে নিজে চলা আছে না, আমি নিজে নিজে চলি, এই যে নিজে নিজে রাষ্ট্র চলতে পারে, নিজে নিজে চলার যে একটা টেন্ডেন্সি, আমি যে বড় হচ্ছি, রাষ্ট্র সেদিকে কিন্তু আস্তে আস্তে ধাবিত হয়। সেটা কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল। সুতরাং তার শাসন ব্যবস্থা, তার জীবন প্রণালী, প্রত্যেকটা জিনিস আমরা যদি প্রত্যেকটা পরতে যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকেরই ব্যক্তি জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, আরো বেশি সুন্দর হবে। আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ।